সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনসের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আমরা আরো একটি ভিডিও নিয়ে এসেছি দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের একটি অধ্যায় আলো থেকে একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে। তো প্রথমে আমরা আলো কি সেইটা আমরা জেনে নেব। আলো হলো একটি তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গ যা কোনো মাধ্যম ছাড়াই চলাচল করতে পারে। তির্যক তরঙ্গ কাকে বলে আমাদেরকে জেনে নিতে হবে। তির্যক তরঙ্গ হলো সেই সব তরঙ্গ যেসব তরঙ্গ মাধ্যমের কণাগুলোর সঙ্গে ওই তরঙ্গের কণাগুলো বেগের অভিমুখের লম্বর সাথে প্রপাগেট করে, মানে চলাচল করতে পারে। যদি মাধ্যমের বেগটা এদিকে থাকে তাহলে তার লম্ব হবে, তার তরঙ্গগুলো প্রপাগেট করবে এইভাবে। সেগুলো হচ্ছে আমার তির্যক তরঙ্গ। এই আলো একটি হলো তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গ, কোনো মাধ্যম ছাড়াই চলাচল করতে পারে। এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে মাধ্যম, যে কোনো মাধ্যম ছাড়াই চলাচল করতে পারবে। তো আলোকের প্রতিফলক হিসাবে গোলীয় তল আমরা আলোচনা করব। একটি গোলীয় দর্পণ হলো এমন এক প্রকার দর্পণ যার প্রতিফলক তলটি একটি গোলকের অংশ। দেখো, এই যে এরকম একটা গোলীয় দর্পণ, এটা এরকম একটা গোলীয় দর্পণ হয়। দর্পণের পেছনের দিকটা কি থাকে, একটা লেয়ার থাকে যাতে রিফ্র্যাকশন না হয়ে এইদিকে চলে যায়। আর এইখানে রিফ্র্যাকশন যদি হয়ে যায় তাহলে আমরা সেটা দর্পণ বলবো না, সেটাকে লেন্স বলবো। তাহলে একটি গোলীয় দর্পণ হলো এমন একটি দর্পণ, এটা বলে দিলাম। এই গোলীয় দর্পণ কয় প্রকার? গোলীয় দর্পণ হলো দুই প্রকার, একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। দেখো, অবতল দর্পণ মানে হচ্ছে ভেতরের দিকটা থাকবে, ভেতরের দিকে একটু থাকবে এরকম, মানে মাঝখানের দিকটা ভেতরে ঢোকানো থাকবে আর দুপাশটা একটু মোটা হয়ে যাবে। এইটা হচ্ছে আমার অবতল দর্পণ। তার এই পাশটা আমরা লেয়ার দিয়ে দেবো। এই অবতল দর্পণটা এরকম একটা স্ফেরিক্যাল পার্টের অংশ। এই স্ফেরিক্যাল পার্টটা এরকম ভাবে কাটলে একটা অবতল দর্পণ তৈরি করা হবে। এখানে লেয়ারের একটা দিয়ে দিলে তাহলে এইটা আমার কি হয়ে গেল, অবতল দর্পণ, যেখানে তোমার রিফ্লেক্টিং সারফেস হচ্ছে এইখানটা। এটা হচ্ছে আমার রিফ্লেক্টিং সারফেস। এরপর উত্তল দর্পণ। উত্তল দর্পণের রিফ্লেক্টিং সারফেসটা হচ্ছে এরকম, যার মাঝখানের দিকটা থাকবে মোটা আর ভেতরের দিকটা হয়ে যাবে হালকা সরু হয়ে যাবে। এটা লেয়ার দিয়ে দেবো, তাহলে আমরা দর্পণ তৈরি হয়ে যাবে। আর রিফ্লেক্টিং সারফেস হচ্ছে এই পার্টটা রিফ্লেক্টিং সারফেস। উত্তল দর্পণ হলো এমন দর্পণ যার বাইরের দিকে অর্থাৎ উত্তল তলে, এই তলগুলো বলা হচ্ছে উত্তল তল আর এটা হচ্ছে অবতল তল, আলোক রশ্মির প্রতিফলন ঘটে। যেমন হচ্ছে স্টিলের চামচ, যেখানটা দিয়ে আমরা কোনো জিনিসপত্র তুলি, তাহলে সেটা কি হচ্ছে আমাদের অবতল দর্পণ, তার পেছনের দিকটা হয়ে যাবে আমার উত্তল দর্পণ, যদি আমরা সেটাকে লেয়ার দিয়ে দিই। যখন পেছনের দিকটা লেয়ার দেব, মনে করো এরকম একটা চামচ আছে, যখন এই পাশে লেয়ার দিয়ে দেবো তখন হয়ে যাবে এটা হচ্ছে অবতল দর্পণ। আর যখন এই পাশে আমরা লেয়ার দিয়ে দেবো তখন এই দিকটা হয়ে যাবে আমার উত্তল দর্পণ, রিফ্লেক্টিং সারফেস। তাহলে একটি স্টিলের চামচের অবতল দিকের খুব কাছে মুখ নিয়ে গেলে মুখমণ্ডলের সোজা এবং বৃহৎ আকৃতির প্রতিবিম্ব দেখতে পাওয়া যায়। তাহলে চামচ থেকে মুখ দূরে নিয়ে গেলে প্রতিবিম্ব উল্টো ও ছোট দেখায়। এবার চামচের উত্তল দিকে খুব কাছে মুখের সামনে ধরলে মুখের সোজা ও ছোট প্রতিবিম্ব দেখা যায় এবং ধীরে ধীরে চামচটি দূরে সরিয়ে নিলে প্রতিবিম্বটি সোজা হলেও দৈর্ঘ্য ক্রমশ কম হতে থাকে। এরপর আমরা কি দেখব, গোলীয় দর্পণের জ্যামিতি বা জ্যামিতিক আকারে প্রকাশ করব। তাহলে গোলীয় দর্পণের কি কি থাকবে, আমরা যেহেতু জানি এটা গোলকের পার্ট, তাহলে এর কি কি থাকবে, বক্রতা কেন্দ্র থাকবে, বক্রতা ব্যাসার্ধ থাকবে, মেরু ও প্রধান অক্ষ থাকবে। এরপর বক্রতা কেন্দ্র কাকে বলে, কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, এইটা একটা গোলীয় দর্পণ ছিল মনে করো এইটুকুটা, তাহলে এইটা একটা গোলকের অংশ, তো তাহলে এই গোলকের একটা কি থাকবে, বক্রতা কেন্দ্র থাকবে।
বক্রতা ব্যাসার্ধ থাকবে। এই গোলকের বক্রতা কেন্দ্রটাই এই গোলকের কেন্দ্রটাই কি হবে? গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র হবে। তাহলে কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্র ওই দর্পণের বক্রতা কেন্দ্র। তাহলে আমার এটা হচ্ছে বক্রতা কেন্দ্র হয়ে গেল। এরপর আমরা হচ্ছে বক্রতা কেন্দ্রকে সি অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়েছে। এটা সি দিয়ে চিহ্নিত করলাম। তাহলে বক্রতা ব্যাসার্ধ কাকে বলে? তাহলে এই যে গোলীয় দর্পণটা আবার সেই যে গোলকের ব্যাসার্ধ বা যে গোলকের অংশ তার ব্যাসার্ধই ওই গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ। তাহলে এইটা আমার হয়ে গেল বক্রতা ব্যাসার্ধ। অর্থাৎ দর্পণের বক্রতা কেন্দ্র থেকে এর তলের যে কোনো বিন্দুর দূরত্বই এর বক্রতা ব্যাসার্ধের সমান হবে। দেখো এখানে পুরো ভালো করে দুটো চিত্র অঙ্কন করে দেওয়া আছে। এই যে অবতল দর্পণ আর উত্তল দর্পণ। এইটা হচ্ছে অবতল দর্পণ। দেখো দুদিকটা সরু, দুদিকটা মোটা আর ভেতরের দিকটা মাঝখানের দিকটা হচ্ছে সরু। তাহলে এই পার্টটা হচ্ছে আমার রিফ্লেক্টিং সারফেস আর এই দিকটা লেয়ার দেওয়া আছে তবে দর্পণ তৈরি হলো। আর প্রতিফলক তল হয়েছে এই ভেতরের পোর্শনটা। আর এটাকে কি বলে দিলাম আমরা? বক্রতা কেন্দ্র, এই গোলকের অংশ। আর এই গোলকের কেন্দ্র বক্রতা কেন্দ্রটাই কি হবে? এই গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। আর এটাকে বলা হচ্ছে পি, পোল বলা হয়, মেরু বলা হয়। এদের দুজনের একদম মিড পয়েন্টে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে ফোকাস। এরপর দেখো উত্তল দর্পণ সেম, কিন্তু উত্তল দর্পণের রিফ্লেক্টিং সারফেসটা কোনটা হবে? এই দিকটা, যার মাঝখানটা মোটা আর দুদিকটা সরু। তাহলে এটা উত্তল দর্পণ হয়ে গেল। সেম এই উত্তল দর্পণটা যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রটাই বক্রতা কেন্দ্র। আর পোল থেকে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্রের দূরত্বটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। আর এদের দুজনের মিড পয়েন্টে যেটা থাকে সেটা হচ্ছে আমার ফোকাস। তাহলে উত্তল দর্পণ অবতল দর্পণ, উত্তল দর্পণের চিত্রটা ভালো করে দেখে নাও। এরপর মেরু, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, প্রধান অক্ষ আরেকবার দেখে নেব। অবতল দর্পণের ক্ষেত্রে দেখো এখানে অবতল দর্পণের ক্ষেত্রে এর প্রতিফলক পৃষ্ঠটি বক্রতা কেন্দ্রের দিকে থাকে, কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে এর প্রতিফলক পৃষ্ঠটি বক্রতা কেন্দ্রের বিপরীতে থাকে। দেখো এর রিফ্লেক্টিং সারফেসের দিকে কি আছে? ফোকাসটা আছে, বক্রতা কেন্দ্র আছে, ফোকাস আছে, সব আছে। আর এর রিফ্লেক্টিং সারফেসের বিপরীতে কি আছে? সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র আর ফোকাসটা আছে। মেরু কাকে বলে? মেরু হচ্ছে কোনো অবতল বা উত্তল দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুতে এর মেরু বলে। মধ্যবিন্দু বলতে দেখো এই যে প্রতিফলক তলটা আছে এর মধ্যবিন্দুকে মেরু বলে। আবার এই যে প্রতিফলক তলটা আছে এর মধ্যবিন্দুকে মেরু বলে। তারপর হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র ও এর মেরুর সংযোজক সরলরেখাকে প্রধান অক্ষ বলা হয়। এই যে গোলীয় দর্পণটা আছে এর সেন্টার অফ কার্ভেচার, পোল, ফোকাস, এই যে লাইনটা যে সংযোজক সরলরেখাটা তৈরি হয়েছে এটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ। আবার উত্তল দর্পণের ক্ষেত্রেও সেম, সেন্টার অফ কার্ভেচার, ফোকাস মানে নাভি, আর সেন্টার অফ কার্ভেচার বক্রতা কেন্দ্র, মেরু মানে পোল, এই যে লাইনটা সংযোগ করেছে সেটাকে আমরা বলে হচ্ছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে XY গোলীয় দর্পণের দ্বয়ের প্রধান অক্ষ XY। XY হলো গোলীয় দর্পণের প্রধান অক্ষ। এরপর উন্মেষ বা অ্যাপারেচার। গোলীয় দর্পণের প্রধান ছেদের প্রান্তবিন্দু দুটির সংযোজক সরলরেখা থেকে ওই দর্পণের উন্মেষ বলা হয়। যে রেখাংশ থাকে সেই ওই দর্পণের উন্মেষ বলা হয়। গোলীয় দর্পণের প্রধান ছেদের প্রান্তবিন্দু দুটির সংযোজক সরলরেখা অংশকে ওই দর্পণের উন্মেষ বলা হয়। কোনটা? তাহলে এম পি এম ড্যাশ, এইটা হচ্ছে তাহলে আমার অ্যাপারেচার। তাহলে আমাদের পুরো গোলীয় দর্পণের যা কিছু হয় বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, অ্যাপারেচার বা উন্মেষ, প্রধান অক্ষ, সব আমরা ডেফিনেশন গুলো জেনে নিলাম। এরপর আমরা এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে ডিসকাস করব, আলোচনা করব।
তাহলে আমাদের এখান থেকে কি প্রশ্ন আসতে পারে সেটা আমরা আলোচনা করে নিই। প্রথমেই যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, আলো কি? নেক্সট কোয়েশ্চেন, আলোকে কেন তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলা হয়? এরপর, আলো যেখানে তোমার প্রতিফলন হয় সেই যে দুটো দর্পণের ওপর, দর্পণ কত প্রকারের হয় ও কি, কি? এবারে অবতল দর্পণ, উত্তল দর্পণ কাকে বলে? অবতল দর্পণ উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র, প্রধান অক্ষ, উন্মেষ কাকে বলে সব আমাদেরকে কোয়েশ্চেন গুলো ভালো করে করতে হবে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আলো থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবে এবং আমরা পরবর্তী ভিডিওতে এটির সমাধান নিয়ে আসব। এবং এই রকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো ও লাইক করবেন। ধন্যবাদ।